হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের পার্টিকুলারলি আমি আজকের এখানে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা তোমরা সবাই মোটামুটি একটা ডায়লেমার মধ্যে আছো যে এইচএস পরীক্ষা যা শেষ হয়েছে, রেজাল্ট কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরোবে। আর এরপরে কি করব, হোয়াট আফটার দ্যাট। হয়তো অনেকে মেন্টালি প্রিপেয়ার আছো যে কি করবে, আহ, অনেকে এখনো ফিক্স করে উঠতে পারোনি কি করবে। তা সবকিছু নিয়েই আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আফটার এইচএস, হোয়াট আফটার এইচএস, এইচএস এর পরে আমরা কি করব। আমাকে নিশ্চয়ই চেনো, আমি তোমাদের এসোই বাংলা চ্যানেলে, আমাদের এসোই বাংলা চ্যানেলে আমি কেমিস্ট্রির ক্লাস নেই, দেবু স্যার। কিন্তু তার সঙ্গে সঙ্গে আহ, আমি একটা ইন্ডাস্ট্রির সঙ্গেও জড়িত। সেই জন্য আমার স্পেশালি এই ব্যাপারে যে কেরিয়ার ব্যাপারে আমার কিন্তু একটা স্পেশাল ইন্টারেস্ট রয়েছে, যেহেতু আমি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়েও আছি, তার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গেও জড়িয়ে আছি। সুতরাং দুটোর মধ্যে একটা কোঅর্ডিনেশন, একটা সংযোগ স্থাপন, যেটা আমার খুব ইন্টারেস্টের ব্যাপার, এবং তার জন্যই আমি আজকের তোমাদের কাছে এসেছি। এবং আমার মনে হয়েছে আজকের সময়, এই সময়ের জন্য কি কোর্স সিলেক্ট করব সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। সবার আগে বলে রাখা উচিত যে আমরা যখনই কোনো কোর্স সিলেক্ট করব, সেই কোর্সটা অবশ্যই বা সেই প্রফেশনটা অবশ্যই আমার ফেভারিট হতে হবে। কারণ দুটো জিনিস আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, যে যেটা আমরা সিলেক্ট করছি সেটা কিন্তু শুধু আজকের দিনের জন্য নয়। যেটা সিলেক্ট করলাম সেখানে আমি প্রতিষ্ঠিত হব এবং আগামী দিনে আমি তাতে বড় হব। সুতরাং সেটা যদি আমার খুব পছন্দের জিনিস না হয়, তাহলে কিন্তু আমাদের বেড়ে ওঠার পক্ষে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। অর্থাৎ আমরা যেটা চাইছি, আমরা যেটা চাই সেটাই যদি আমরা না পাই, সাপোজ আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম কিন্তু আমাকে জোর করে ডাক্তার হতে হচ্ছে, সুতরাং আই উড বি এ ফ্রাস্ট্রেটেড ডক্টর, কারণ ইঞ্জিনিয়ারিং আমার মাথায় আছে। সুতরাং সেই জন্যই আমাদের যেটা খুব পছন্দের জিনিস সেটা নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, যাতে করে আগামী দিনে, অর্থাৎ এই আমাদের বয়স, তোমাদের বয়স এখন 16 বছর, 17 বছর, 18 বছর, যখন তোমরা পাস আউট হয়ে বেরোবে তখন বয়স হবে 16-র সঙ্গে 18-র সঙ্গে যদি আরও 4 বছর জুড়ে দিই 22 বছর। তার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠার লড়াই, সেটা আরও 2-3 বছর নিয়ে 25 বছর থেকে শুরু করে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত কিন্তু যদি আমরা চাকরির কথা ভাবি, 25 বছর থেকে 60 বছর, প্রায় 35 বছর একটা লম্বা পিরিয়ড আমাদের কিন্তু টানতে হবে। সুতরাং সেটা যদি খুব পছন্দের না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই মুশকিল হবে, এবং আগামী দিনে বেড়ে ওঠা, অর্থাৎ চাকরি জীবনেও বেড়ে ওঠাটাও কিন্তু আমাদের পক্ষে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। সুতরাং এটা সবসময় মাথায় রাখতে হবে, এবং যেটার উপরে আমরা জোর দিচ্ছি, যার জন্য আমাদের কাছে বিভিন্ন অপশান রয়েছে, যার যেটা ভালো লাগে, যার যেটা প্যাশন আছে। সুতরাং আমাদের যেটা আমরা বলতে চাইছি যে যেটা আমরা বলতে চাইছি প্যাশনকে আমরা প্রফেশন বানাতে চাই। অর্থাৎ এটা আমাদের ট্যাগলাইনও তাই, যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে, যেটাতে আমার প্যাশন আছে, আমি সেটাকেই প্রফেশন হিসেবে বানিয়ে নেব, যাতে করে আগামী দিনে এই লম্বা একটা সময় যাতে সেটা আমার ভালো লাগে। এটা অনেকটা অনেকটা যেমন আমরা বিয়ে করার আগে আমরা কি করি, বিয়ে করার আগে যাকে আমার সবচেয়ে পছন্দ, সে বেছে হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা অন্য কোনো রকমের ম্যারেজ হোক, যাকে সবচেয়ে আমার ভালো লাগে তাকে আমাকে বিয়ে করতে হবে। কেন? কারণ আই হ্যাভ টু স্পেন্ড উইথ দ্যাট লেডি, আমার তার সঙ্গে আমাকে বাকি জীবন কাটাতে হবে। সুতরাং সেটা যদি আমার পছন্দের না হয় তাহলে কিন্তু বাকি জীবন কাটানোটাও মুশকিল। আমার মনে হয় পারিবারিক ওই জীবনে বাদ দিয়ে সবচেয়ে যেটা বড় জরুরি, যে পারিবারিক সম্পর্কটুকু বাদ দিয়ে সবচেয়ে যেটা নেক্সট যেটা জরুরি সেটা হচ্ছে তার প্রফেশন। সেই প্রফেশনটাকেও তাকে সেভাবেই সিলেক্ট করতে হবে যাতে সেই প্রফেশনের উপর ভর করে সে আগামী দিনে বড় হতে পারে। কারণ এই নয় যে চাকরি পেয়ে যাওয়া মানে আমার জীবনের লক্ষ্যে পৌঁছে যাওয়া নয়, কারণ চাকরিতেও পদোন্নতি দরকার, চাকরিতেও তো উঁচুতে উঠতে হবে। সুতরাং সেই জায়গাতে যদি আমার পছন্দের সাবজেক্ট হয় তাহলে কি হবে, ব্যাপারটা অনেকটা ইজি হবে। সুতরাং আমরা প্যাশন যেটা আমাদের আছে সেটাকে আমরা প্রফেশন বানানোর লক্ষ্যেই এগোতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা যেটাকে প্রফেশন হিসেবে বেছে নিচ্ছি
সেটার ব্যাপারে একটু স্টাডি আমাকে করতেই হবে যে আগামী দিনে সেটা কতটা প্রাসঙ্গিক হবে। আগামী দিনে মানে সেই একই বছর বলছি, আমি 25 বছর থেকে 60 বছর, এই 35 বছর যে লম্বা পিরিয়ড, এই পিরিয়ডে যে প্রফেশনটাকে আজকের দিনে আমি সিলেক্ট করলাম সেটা 35 বছর পরে কি প্রাসঙ্গিক থাকবে, না সেটাকে বদলে অন্য কিছু চলে আসবে, তখন কিন্তু আমাদের সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং সেটুকু আমাদের মাথায় রাখতে হবে যে আজকের যেটাকে আমি প্রফেশন হিসেবে সিলেক্ট করার জন্য যে কোর্সটাকে বেছে নিচ্ছি সেই কোর্সটা 35 বছরে বরং আরো আরো উন্নততর অবস্থায় পৌঁছাবে। তাতে করে কি হবে, আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কি হবে, আমরা নিজেরাও শিখবো, তার সঙ্গে শিখতে শিখতে আমরা সেই যে কোর্সটা আমরা বেছে নিয়েছিলাম বা যে প্রফেশনটাকে বেছে নিয়েছিলাম সেখানেও আমরা কি করব, নিজেদের উন্নতি করতে পারবো। সুতরাং এই দুটো জিনিস মাথায় খেয়াল রাখবে। অবশ্যই তোমার যেটা ফেভারিট, সবচেয়ে যেটা ভালো লাগে সেটার উপরে জোর দাও, সেটাকে প্রফেশন হিসেবে বেছে নাও, তবে তুমি আগে বাড়তে পারবে। এবং 2 নম্বর, যেটাকে আমি বাছছি সেটার প্রাসঙ্গিকতা, যেটাকে বলা হয় সাস্টেনেবিলিটি, যে আজ থেকে 35 বছর পরেও সেই প্রফেশনটা সাস্টেনেবল থাকবে কিনা, চলবে কিনা। যেমন প্রচুর এক্সাম্পল আছে আমাদের, যেমন ডিজিটালাইজেশন যখন শুরু হয়েছিল তখন যেসব কোম্পানি সঙ্গে সঙ্গে ডিজিটালাইজেশনে শিফট করতে পারেনি তারা কিন্তু আজকের দিনে মুছে গেছে। সুতরাং তারা স্টাডি করতে পারেনি কি না, তারা বুঝতে পারেনি যে ডিজিটালাইজেশন আজকের এরকম জায়গায় পৌঁছতে পারে। সুতরাং তারা ডিজিটালাইজেশনে না থেকে তারা সেই পুরনো রাস্তাতে ধরে রেখেছিল, যার ফলে তারা ডিজিটালাইজেশনে আসতে পারেনি এবং তারা আস্তে আস্তে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছে। সুতরাং আমাদের দেখতে হবে যে ডিজিটালাইজেশন সেটা আগামী দিনে কতটা প্রাসঙ্গিক হবে, বা আমি যেটা করছি সেটা আগামী দিনে কতটা প্রাসঙ্গিক হবে, তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। সুতরাং আজকে আমরা শুরু করছি যে আফটার এইচএস কি ধরনের কোর্স আছে, ভেরিয়াস অপশনস আফটার এইচএস, অর্থাৎ বিভিন্ন রকম আমরা এমনভাবে এটাকে সিলেক্ট করেছি যে এখানে দিজ আর দি কোর্সেস আফটার এইচএস। আফটার এইচএস এর পরে আমরা এই ধরনের, এর চেয়েও আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা আমাদের যেখান থেকে যে কোর্সগুলো খুব পপুলার কোর্স বা যেগুলো আগামী দিনে খুবই প্রাসঙ্গিক হবে, আগামী দিনে এদের গুরুত্ব বাড়বে, সেই কোর্সগুলোকে বেছে নিয়েছি ভেরিয়াস অপশন আফটার এইচএস। দেখো ফার্স্ট আমাদের অপশন আসছে যেটা জেনারেল লাইন। জেনারেল লাইন সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি, আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিসকাস করব। জেনারেল লাইন সম্বন্ধে আমরা জানি যে এইচএস এর পরে কি করতে হবে, বিএসসি, এমএসসি, ঠিক আছে, পিএইচডি, পোস্ট ডক্টরেট, এরকম জেনারেল লাইনে পরপর পরপর আমরা পড়াশোনা করে এগিয়ে যেতে পারি। নেক্সট আসছে মেডিকেল অ্যান্ড দেন ইঞ্জিনিয়ারিং। মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং নিয়ে নতুন কিছু বলার দরকার নেই, কারণ আমরা প্রত্যেকে সায়েন্স পড়ছি মানেই সবার মধ্যে একটা সুপ্ত বাসনা তো কাজ করছেই যে আইদার আমি ডক্টর হব অথবা ইঞ্জিনিয়ার হব। শুধু আমাদের নয়, আমাদের বাবা মার মধ্যেও সেই একই জিনিস কাজ করছে। নেক্সট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নতুন কিছু বলার দরকার নেই, কারণ আজকের দিনে উইদাউট কম্পিউটার আমরা আমাদের লাইফকে বা আমাদের কেরিয়ারকে আমরা ভাবতেই পারি না। সুতরাং কারোর যদি কম্পিউটারে প্যাশন থাকে, সুতরাং সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের দিকেও যেতে পারে। নেক্সট আসছে এটা নিয়ে বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এই একটা ব্যাপার রয়েছে যে ডিফেন্সে যে বিভিন্ন ট্রেডগুলো আছে সেই দিকে এগিয়ে যাওয়া, সেটা নিয়ে আমাদের খুব একটা সম্যক ধারণাও কম, বা আমাদের বাড়ি থেকেও আমরা সেরকম একটা সাপোর্ট পাই না। ও ডিফেন্সে যেতে হবে, ঠিক আছে, যুদ্ধ করতে হবে, বন্দুক নিয়ে যেতে হবে, বর্ডারে যেতে হবে, এরকম একটা ধারণা। কিন্তু আমরা সায়েন্স পড়ছি, সায়েন্স থেকে আমরা ডিফেন্সের লাইনে কিভাবে যেতে পারি সেটাকেও আমাদের সেই অপশানও রয়েছে, সেই অপশানও আমাদের দেখে নিতে হবে। দেন আসছে আমরা এগ্রিকালচার। এগ্রিকালচার ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, এবং আগামী দিনে আমার মনে হয় আগামী দিনে এর গুরুত্ব কিন্তু আরও বাড়তে চলেছে, কারণ আমরা জানি যে এগ্রিকালচার এমন একটা দিক যেটা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। এবং এটাও ঠিক যে এগ্রিকালচার আগের মতো কিন্তু এখন আর নেই। অর্থাৎ আমাদের যারা ফোর ফাদার্স বা আমাদের যারা পূর্বসূরি যারা ছিলেন তারা কি করতো, চাষ করতো, জমি ছিল, জমিতে চাষ হতো। বাট আজকের দিনে কিন্তু তা নয়, আজকের দিনে কিন্তু জমির পরিমাণ কমে আসছে। সুতরাং বাড়ি হচ্ছে, জনসংখ্যার চাপে জমির চাষযোগ্য জমির পরিমাণ কি হচ্ছে, আস্তে আস্তে কমে আসছে, এবং সেখানেই কিন্তু সায়েন্স তার কন্ট্রিবিউশন রাখছে যে কিভাবে শিক্ষিত, এডুকেটেড, সায়েন্স জানা আমি প্রফেশনাল তৈরি করতে পারি, যারা
এই চাষটাকে একটা বিজ্ঞানের জায়গায় নিয়ে যাবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ হবে, যেগুলো পশ্চিমী দেশগুলো যেভাবে চাষ করছে। সুতরাং এগ্রিকালচার ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। আর শেষে যেটাকে আমরা বেছে নিয়েছি যে আমাদের আর্ট রিলেটেড, ফিল্ম হতে পারে, আর্ট হতে পারে, ড্রামা হতে পারে, মিউজিক হতে পারে, ড্রয়িং হতে পারে। সুতরাং এই যে পার্টটা, যেটাকে আমরা আর্ট দেখি, সে আর্টের মধ্যেও কিন্তু বিজ্ঞানের কন্ট্রিবিউশন রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের থ্রুতে কিন্তু আমরা সেখানেও যেতে পারি যদি আমাদের কোনো প্যাশন থাকে পার্টিকুলারলি কোনো জায়গায়। সুতরাং আমরা ওভারঅল এই কটা ব্যাপার নিয়েই কি করব, আজকের আমরা ডিসকাশনটা করব। এবং আবারও বলছি যে যেটা আমাদের সবচেয়ে ভালো লাগে, যেটাতে আমাদের প্যাশন রয়েছে, সেই প্যাশনকে লক্ষ্য করে আমরা এগোবো, তবে আগামী দিনে আমরা কিন্তু আগে বাড়তে পারবো। কিন্তু এটাও বলে রাখা উচিত যে আমাদের প্যাশনের সঙ্গে কিন্তু যুক্তি, লজিক সেগুলোও যেন মেশানো থাকে। অর্থাৎ শুধু আমার ভালো লাগে বলে আমি ঝাঁপিয়ে পড়লাম, এটাও কিন্তু সবসময় ঠিক নয়। সেই যুক্তির সঙ্গে, সেই ভালো লাগার সঙ্গে যুক্তিকেও মেশাতে হবে, তবে আমরা কিন্তু আগামী দিনে একটা সফল প্রফেশনাল হতে পারবো। চলো আমরা শুরু করছি। সো আমাদের ফার্স্ট যেটা আমরা বলছি, যেটা জেনারেল লাইন। আমি যেটা বলছিলাম যে জেনারেল লাইন নিয়ে মোরললেস আমরা সবাই জানি, আমাদের যারা বাবা কাকা সবাই মোটামুটি এই ব্যাপারে অভ্যস্ত, বা তাদের সম্বন্ধেও একটা এই ব্যাপারগুলোর সম্বন্ধে একটা প্রাথমিক আইডিয়া রয়েছে। আমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োসায়েন্সের একটা বড় দিক রয়েছে, ঠিক আছে। শুধু বায়োলজি আমরা পড়েছি আফটার এইচএস, কিন্তু এইচএসের পরে যখন আমরা বায়োসায়েন্সের দিকে যাব, সেখানেও কিন্তু একটা বড় দিক রয়ে গেছে জেনারেল লাইনে। শুধু বায়োলজি নেই, সেখান থেকে মাইক্রোবায়োলজি হয়ে গেছে, মলিকুলার বায়োলজি হয়ে গেছে, বায়োটেকনোলজি হয়ে গেছে, বায়ো ইনফরমেটিক্স হয়ে গেছে, বায়োজেনেটিক্স হয়ে গেছে। সুতরাং এইগুলো দিয়ে কি করব, আমরা বিএসসি করতে পারবো। সুতরাং যে কোর্সগুলো আমরা পড়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সেইগুলো নিয়ে আমরা বিএসসি করলাম। দেন হায়ার স্টাডি করার জন্য আমরা এমএসসি, দেন পিএইচডি করে বা পোস্ট ডক্টরেট করতে পারে। যাদের পড়াশোনা প্যাশন, যাদের পড়াশোনা করতে ভালো লাগে, তারা অবশ্যই জেনারেল লাইনে সিলেক্ট করে তাদের আগে বেড়ে যাওয়া উচিত। সেখানে আমরা আমাদের যে প্রফেশনাল অপশান আছে, যে প্রফেশন আমরা বেছে নিতে পারি, টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, কলেজের লেকচারার হতে পারে। তাছাড়া বিএসসি করে বা এমএসসি করে আরও একটা কমন ট্রেন্ড দেখা যায়, যেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হওয়া। অর্থাৎ যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, আইএস আছে, ডব্লিউবিসিএস আছে, পিসিএস আছে, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো আমাদের স্টেট কন্ডাক্ট করে অথবা আমাদের সেন্ট্রাল কন্ডাক্ট করে, এরকম কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু অনেকে জেনারেল লাইনকে বেছে নেয়। অর্থাৎ আমি বিএসসি বা এমএসসি করলাম, করে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য আমি এগিয়ে গেলাম। অর্থাৎ এটা যদি কারোর ইচ্ছে থাকে যে আমি আইএস হতে চাই, আমি ডব্লিউবিসিএস হতে চাই, বিসিএস হতে চাই, তাহলে তাদের জন্য কিন্তু অবশ্যই এই বিএসসি বা এমএসসি করে, বিএসসি থেকেও অনেকে শুরু করে দেয়, কারণ তার জন্য মাস্টার ডিগ্রি দরকার পড়ে না। আমি বিএসসি থেকেও শুরু করতে পারি। বিএসসি থেকে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা তৈরি হতে পারি। তারপর আসছে রিসার্চ ওয়ার্ক। রিসার্চ ওয়ার্ক করতে গেলে অবশ্যই আমাদের এমএসসি এবং পিএইচডি করে আমাদের কি হবে, বিভিন্ন ফিল্ডে, আমাদের ভালো লাগার ফিল্ডে আমরা রিসার্চ ওয়ার্কে যেতে পারি। সুতরাং এটা একটা খুব পরিচিত দিক, যেটা হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইন মিনস আমরা যে সাবজেক্টগুলো পড়েছি এইচএসে, সেই সাবজেক্টগুলো নিয়ে আরও স্পেশালাইজড ওয়েতে পড়া। অর্থাৎ সাপোজ আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়েছি, কিন্তু ম্যাথামেটিক্স আমার খুব ভালো লাগে, ঠিক আছে, আমার ফিজিক্স খুব ভালো লাগে, তাহলে আমরা কি করব, জেনারেল লাইনে গিয়ে সেই ফিজিক্স সম্বন্ধে আরও ডিটেলড স্টাডি করব। তাহলে কি হবে, ফিজিক্সের আমরা নলেজ হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা প্যাশনগুলোকে আমরা জুড়ে নিতে পারি, কারোর টিচার হতে ইচ্ছে করে, কারোর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে বিভিন্ন সরকারি আধিকারিক হতে ইচ্ছে করে, তার জন্য তাহলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেতে হবে। কারোর কেমিস্ট্রির প্যাশন আছে, ঠিক আছে, সে কেমিস্ট হতে পারে। কারোর রিসার্চ ওয়ার্কের প্যাশন রয়েছে, সে রিসার্চ করতে পারবে, তা সুতরাং রিসার্চও তার হাতে অপশান রয়েছে। সো অল দিস অ্যাবাউট জেনারেল লাইন্স। জেনারেল লাইন বলতে একটা ছোট্ট কুঠুরির মধ্যে বন্দি করে রাখা যায় না, জেনারেল লাইনও একটা বড় জগৎ রয়েছে। সুতরাং আমার সাজেশন থাকবে, যারা এই প্রফেশনগুলোকে বেছে নিতে চাও, তারা অবশ্যই জেনারেল লাইনে বিএসসি বা এমএসসির পরে কিন্তু কনসেন্ট্রেট করো এদিকে। নেক্সট আমাদের আসছে যেটা
সেটা হচ্ছে মেডিকেল। মেডিকেল নিয়ে তো সায়েন্সে যখন পড়েছি, সায়েন্সে যখন আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সুতরাং মেডিকেল নিয়ে কি করতে হবে এটা আমাদের খুব একটা ডিটেলস বলার নেই, কিন্তু কারণ প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সুপ্ত বাসনা থাকে যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তাই না? বাচ্চা থেকেই বাবা মাও সেটা আমাদের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দিয়েছে, বেটা ডক্টর বাননা পড়েগা। ঠিক আছে, তোমাকেও যদি বাচ্চাবেলায় জিজ্ঞেস করতো কি হবে, বলতাম আমি ডাক্তার হব, কেউ বলতো আমি ইঞ্জিনিয়ার হব। সুতরাং এটা নিয়ে নতুন কিছু বলার নেই, এটা একদম আমাদের পরিচিত রাস্তা। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যেটা আমরা করতে পারি যে নেট দিয়ে আমরা বিভিন্ন রকম মেডিকেল ফিল্ডে আমরা এন্ট্রি নিতে পারি, যেমন এমবিবিএস, বিডিএস, এগুলো বিভিন্ন মেডিকেল ফিল্ডে আমরা এখানে এন্ট্রি নিতে পারি আমরা নিট পরীক্ষা দিয়ে। তাছাড়া আরও একটা এখন চলছে, ধরো সাপোজ আমি নিটে পারলাম না, নিটে বেশ কয়েকবার চেষ্টা করার পরে আমি নিটে কোয়ালিফাই করতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার অপশানও রয়েছে। কিন্তু যেহেতু আমি মেডিকেল লাইন ভালোবাসি, ঠিক আছে, সবাই তো ডাক্তার হলে হবে না, ডাক্তারকে অ্যাসিস্ট করতে হবে, ডাক্তারকে সাহায্য করতে হবে, বিভিন্ন টেকনিশিয়ান দরকার, কারণ ডাক্তার উইদাউট টেকনিশিয়ান, ডাক্তার উইদাউট নার্স কিন্তু ডাক্তার কোনো রকমেরই কাজ করতে পারবে না। কারণ অপারেশন থিয়েটারে একজন ডাক্তারের সঙ্গে কিন্তু নার্স থাকে, বিভিন্ন রকমের টেকনিশিয়ানস থাকে, সুতরাং সেগুলোরও দরকার আছে। সুতরাং সাপোজ আমি কোনো কারণে, সাপোজ আমি চেষ্টা সত্ত্বেও আমি নিট ক্র্যাক করতে পারলাম না, কিন্তু মেডিকেল প্রফেশনটা আমার খুব ভালো লাগে, অর্থাৎ মেডিকেলের যে বিভিন্ন দিকগুলো সেটা আমার খুব পছন্দের, তাহলে তার জন্য অপশান খোলা রয়েছে। তার জন্য আমরা কি করতে পারি, নার্সিং আজকের দিনে খুব পপুলার, ঠিক আছে, নার্সিং প্রচুর এখন চলছে, কারণ ডিমান্ডও রয়েছে, ট্রেন্ড নার্সের অভাব আমাদের দেশে, সুতরাং তার জন্য নার্সিং ইজ অলসো এ গুড প্রফেশন। তাছাড়া রয়েছে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স। এখন এই প্যারামেডিক্যাল কোর্সের দু রকমের হতে পারে, আমার যদি মনে হয় আমি ডিপ্লোমা করব, প্যারামেডিক্যালের জন্য ডিপ্লোমাও রয়েছে, আবার আমি যদি মনে করি ব্যাচেলার করব, তারা প্যারামেডিক্যালের জন্য জেনফাসও রয়েছে। জেনফাস জেনফাস পরীক্ষার সাহায্যে আমরা প্যারামেডিক্যালের ব্যাচেলার ডিগ্রিগুলো আমরা করতে পারি। আবার যদি মনে হয় ডিপ্লোমা ডিগ্রি করব, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমরা এর ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবো। প্যারামেডিক্যালগুলো কি, যেগুলো মেডিকেল অ্যালাইড কোর্সেস, মেডিকেল অ্যালাইড মানে ডক্টর নার্স বাদ দিয়ে বিভিন্ন টেকনিক্যাল যে সমস্ত দিক থাকে চিকিৎসা বিজ্ঞানে, অর্থাৎ আজকের দিনে চিকিৎসা একটা বিজ্ঞান, তো আজকের দিনে নয়, চিকিৎসা তো বরাবরই বিজ্ঞান, তাহলে সেই চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যদি ডক্টরের থাকে, তারপরেরই কন্ট্রিবিউশন আসছে নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফস। অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফসরা কি করে, তারা বিভিন্ন রকম ডায়াগনোসিস, বিভিন্ন রকমের অ্যানালিসিস, ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিভিন্ন রকম অ্যানালিসিস করে তার রেজাল্টটা প্রেজেন্ট করে, এবং ডাক্তার বেসড অন দ্যাট রেজাল্ট, সেই রেজাল্টের বেসিসে ডাক্তার কি করে, ডায়াগনোসিস করে। সুতরাং দে হ্যাভ অলসো এ ভেরি ভ্যালিড কন্ট্রিবিউশন ইন মেডিকেল ফিল্ড। মেডিকেল ফিল্ডে একটা বড় কন্ট্রিবিউশন তাদের রয়েছে। তাছাড়া ফার্মাসি, এটাও একটা খুব পপুলার কোর্স, ফার্মাসি, বি ফার্ম, এবং কেউ যদি ফার্মাসি নিয়ে আগে পড়াশোনা করতে চায়, বি ফার্ম, ডি ফার্ম রয়েছে, হায়ার স্টাডি রয়েছে, এম ফার্ম করতে পারি, পিএইচডি করতে পারি, যদি আমার ফার্মেসি রিলেটেড কোর্সে যদি আমার ভালো লাগে, ফার্মেসি রিলেটেড কোর্সে। সুতরাং মেডিকেল রিলেটেড কোর্স বলতে যে শুধুই আমরা জানি ডাক্তার হতে হবে তা নয়, কারণ ডাক্তার হতে হবে এটা সবাই জানে, কিন্তু ইফ নট, যদি আমি হতে না পারি, ইন দ্যাট কেস আমাকে সেই অপশানও খুলে রাখতে হবে যে আর কি রাস্তা আছে যেখানে আমার মেডিকেলে যে প্রফেশনটা, সেই প্রফেশনের সঙ্গে আমি নিজেকে উৎসর্গ করতে পারবো, বা মেডিকেল প্রফেশনের সঙ্গে আমি জড়িয়ে পড়তে পারবো। সুতরাং এতগুলো অপশান রয়েছে, ডাক্তার ছাড়া নার্স রয়েছে, নার্স ছাড়া প্যারামেডিক্যালস রয়েছে, প্যারামেডিক্যাল ডিপ্লোমা রয়েছে, প্যারামেডিক্যাল ডিগ্রি রয়েছে, এবং ফার্মাসি রিলেটেড কোর্স, অর্থাৎ রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে গেলে আমার বি ফার্ম, ডি ফার্ম বা হায়ার স্টাডি করে এম ফার্ম, বা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আমার বি ফার্ম, এম ফার্মের কিন্তু দরকার থাকে। সুতরাং ফার্মাসি রিলেটেড কোর্সেও আমরা যেতে পারি। তাহলে এই গেল আমাদের মোরলেস মেডিকেল রিলেটেড যে কোর্সগুলো। এবার আসছি আমরা নেক্সট, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এটাও খুব পপুলার। আমরা বললাম, আমরা শুরু থেকেই জন্মের সঙ্গে সঙ্গেই, ঠিক আছে, ছাপ্পা লাগিয়ে দেয়, মেরা বেটা ইঞ্জিনিয়ার বনেগা, ফারহান কুরেশি বিটেক, তাই না? শুরু থেকেই আমাকে বলে দিল ইঞ্জিনিয়ার হতে হবে। হয়তো ইঞ্জিনিয়ার আমার প্যাশন নেই,
ইঞ্জিনিয়ারিং আমার ভালো লাগে না, তা সত্ত্বেও আমাকে বাড়ির দাবি, পরিবারের দাবি, আত্মীয় পরিজনের দাবি ছেলে ইঞ্জিনিয়ার হবে। ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং সেই জন্যই দাবিটা থাকে যে ইঞ্জিনিয়ারিং এত বড় একটা জগৎ যে আমি কোনো রকমের যদি আমার ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্যাশন থাকে এবং সেখানে যদি আমি এন্ট্রি নিতে পারি, সো স্কাই ইজ দ্য লিমিট ফর আস। তাহলে একদম স্কাই হবে আমাদের লিমিট, অর্থাৎ অনেক উঁচুতে আমরা বাড়তে পারি। সেই জন্যই কিন্তু আমাদের সায়েন্স পড়া মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা প্যাশন থেকে থাকে, বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা আমাদের ইচ্ছা, প্রবল ইচ্ছা যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমি যেতে চাই। তবে এক্ষেত্রেও আমার সেই একই বলার কথা, মানে একই কথা আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং যদি আমার প্যাশন হয়, ইঞ্জিনিয়ারিং আমার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া উচিত। আমার ম্যাথমেটিক্স ভালো লাগে, আমার ফিজিক্স ভালো লাগে, আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, দেন অনলি আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফিট, এবং তার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে ফিল্ডগুলো আছে তার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা আছে, কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢুকতে গেলে যে এন্ট্রান্সগুলো আমাদের দিতে হবে সেটাও আমরা মোরলেস জানি। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বেসিসে বলি, WBJEE আছে, জেই মেন্স আছে। যদি অল ইন্ডিয়া বেসিসে বলি আমাদের কি আছে, জেই মেন আছে, অ্যাডভান্স জেই আছে। যদি কেউ ডিপ্লোমা করতে চায় তার জন্য কি আছে, জেক্সপো রয়েছে। জেক্সপো থেকে কেউ ডিপ্লোমা করবে, কেউ মনে হলো বিটেক করবে। ডিপ্লোমা বিটেক এই দুটো ব্যাপারটা বুঝে নিতে হবে। ডিপ্লোমা যদি আমরা করতে চাই তাহলে আমাকে জেক্সপো দিয়ে ডিপ্লোমাতে যেতে হবে। যদি আমি বিটেক করতে চাই তাহলে আমাকে WBJEE বা জেই মেন্স বা অ্যাডভান্স জেইতে আমাদের বিটেক করতে হবে। এখানে আমাদের পছন্দের প্রচুর রকমের আছে। কোর ব্রাঞ্চ বলতে আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এগুলোকে আমরা কোর ইঞ্জিনিয়ারিং বলি। এছাড়াও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল বড় সাম্রাজ্য রয়েছে। যে কারোর যদি কোরের উপর প্যাশন থাকে তাহলে সে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল নিয়ে পড়াশোনা করতে পারে। নন কোর আছে CSC, IT, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে নন কোর। প্রচুর কিছু রয়েছে। কারণ তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চটা দেখো, ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চই হচ্ছে সবচেয়ে লম্বা ব্রাঞ্চ, সবচেয়ে বড় ব্রাঞ্চ। সুতরাং আমরা দুটো জিনিস এখানে খেয়াল করতে হবে যে আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, ফার্স্ট আমি সিলেক্ট করলাম আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, তাহলে আমার এই এন্ট্রান্সগুলোর জন্য আমি রেডি হব। দেন আসছে আমার পার্টিকুলার কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভালো লাগে। সাপোজ আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে, CSC আমরা পড়বো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সাপোজ আমার ইলেকট্রিক্যাল ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা করে চলে যাব, ইলেকট্রিক্যাল ভালো লাগে। আমার সিভিল ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আমি সিভিলে চলে যাব করে। সুতরাং সেটা আসছে সেকেন্ড অপশন। ফার্স্ট আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য এন্ট্রান্স দেওয়ার জন্য আমরা রেডি হব। তারপরে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পার্টিকুলার কোনো একটা ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড ভালো লাগে, তাহলে তার জন্য আমরা সেটাকে বেছে নেব থ্রু কাউন্সিলিং। কাউন্সিলিং যখন আমাদের হবে এন্ট্রান্স পরীক্ষার পরে, তাহলে কাউন্সিলিং এর থ্রুতে আমাদের পছন্দের মতো ব্রাঞ্চ আমরা বেছে নেব। সেটা কোর ব্রাঞ্চ হতে পারে অথবা নন কোর ব্রাঞ্চ হতে পারে। সাপোজ কারুর প্রিন্টিং টেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছা, কারুর লেদার টেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছা, কারুর সেরামিক্সের একটা বড় মার্কেট এখন তৈরি হচ্ছে, কারুর সেরামিক্স নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে সে কি হবে, নন করে গিয়ে এগুলোকে সিলেক্ট করতে পারে। কিন্তু সব সময় এখানেও সেই একই জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোর বা নন কোর যেটাকে আমরা সিলেক্ট করছি, কোর নিয়ে তো কোনো প্রশ্নই নেই, কিন্তু নন কোর যখন আমরা সিলেক্ট করছি সেটাকেও কিন্তু আগামী দিনে তার প্রাসঙ্গিকতা, তার সাস্টেনেবিলিটি আমাদের দেখতে হবে। যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড আমি সিলেক্ট করলাম সেটা আগামী দিনে আজ থেকে 20 বছর পরে সেটা কতটা প্রাসঙ্গিক থাকবে, কতটা চলবে, সেটুকুও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে দুটো জিনিস দরকার, এক হচ্ছে প্যাশন, অবশ্যই প্যাশন থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। দুই, পার্টিকুলার কোনো একটা ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চের ওপরে প্যাশন, অর্থাৎ আমার কোনো একটা ব্রাঞ্চকে ভালো লাগে। ইলেকট্রিক্যালে আমার দারুণ লাগে, বাচ্চা থেকেই আমার ইলেকট্রিক্যাল জিনিসটা খুব ভালো লাগে এবং আমি সেটা করতে চাই এবং সেখানে আমার এক্সপার্টাইজেশন রয়েছে, তাহলে অবশ্যই আমরা কোর ব্রাঞ্চ থেকে সেটাকে সিলেক্ট করব। সুতরাং এই গেল আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা জগৎ। সুতরাং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটো নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের একটা ওভারঅল নলেজ রয়েছে, কিন্তু সেটাকে আরো ডিটেলস আমাদের ভাগ করতে হবে। সাপোজ আমি সবাইকে দেখি যে এইচএস এর পরে কি করব, নিট দেবো, জেই দেবো,
আরে ভাই তুই কি হতে চাস, তুই ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, সেটা তো আগে ঠিক কর। তাই না? আমি নিটও দেবো, জেইও দেবো, তার মানে যেটা পাবো সেটা করব। তাহলে এখানেই আসছে কিন্তু প্রশ্ন, আমার যদি নেট ভালো লাগে আই শুড ফোকাস অন দ্যাট, সেটার উপরে আমাকে ফোকাস করতে হবে। 1 বছর হলো না, নেক্সট বছর, না হলে তারপরের বছর আমরা চেষ্টা করে কিন্তু সেটাকে ক্র্যাক করার চেষ্টা করব। কিন্তু সবার একটা দেখেছি যে নেট দেবো আর জেই দেবো, তার মানে আমি একই সঙ্গে ডাক্তারও হব ইঞ্জিনিয়ারও হব, সেটা তো হতে পারে না। সুতরাং আমার যদি ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে, ইঞ্জিনিয়ারিং যদি ভালো থাকে, আমি শুধু ইঞ্জিনিয়ারিংই দেবো, ইঞ্জিনিয়ারিং এর উপরে ভর করে। কারণ ইঞ্জিনিয়ারিং এত বড় জগৎ রয়েছে, যদি আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে তাহলে আমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব। আমি নিটের দিকে কেন ফোকাস করছি? তার মানে ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে না। আমরা আহ, আমরা যে পথে এগোতে চাই সেটাই ডাইভার্ট হয়ে গেল। সুতরাং এখানে সেই পছন্দের ব্যাপার আসছে। সুতরাং আমার প্যাশন যেটা, ইঞ্জিনিয়ারিং যদি আমার প্যাশন হয় তাহলে আমি ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাব, কেন আমি ডাক্তারের কথা ভাববো বা অন্য ফিল্ডের কথা ভাববো কেন? সুতরাং এটুকু আমাদের ঠিক করে নিতে হবে কিন্তু আগামী দিনে, কারুর চাপে নয়, কারুর ভালো লাগার জন্য নয়, তোমার যেটা ভালো লাগে সেটার উপরে তুমি জোর দাও এবং সেই লক্ষ্যে এগিয়ে যাও। কিন্তু বারবার করে বলছি যে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আগামী দিনে সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে সেটুকু কিন্তু জেনে নিয়েই আমাদের এগোনো ভালো। কারণ আজকের দিনে যে কোর্সটাকে আমরা সিলেক্ট করছি, আগামী দিনে কিন্তু সেই কোর্স থেকেই কিন্তু আমরা আমাদের জীবিকা নির্বাহ করব। সুতরাং তার জন্য এই বাছাটা কিন্তু খুব জরুরি। নেক্সট আসছি আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে বলার কিছু নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা বিটেকও করতে পারি, যেটা আমরা বলেছি এর আগে যখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা কম্পিউটারের রিলেটেড বিভিন্ন বিটেক কোর্স রয়েছে, আমরা বিটেকও করতে পারি। তাছাড়া যেটা আমরা করতে পারি বিসিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ কারোর মনে হলো যে আমি বিটেক না করে আমি বিসিএ করব, বিসিএ করার পরে কিন্তু আর একটা অপশান রয়েছে যেটা হচ্ছে এমসিএ, অর্থাৎ বিসিএ দেন এমসিএ। আবার কেউ কেউ ডাইরেক্ট এমসিএ তেও এন্ট্রি নিতে পারে, মাস্টার ডিগ্রি, দিস ইজ বিসিএ ব্যাচেলার ডিগ্রি, এমসিএ মাস্টার ডিগ্রি। সুতরাং বিসিএ করেই যে এমসিএ তে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। অর্থাৎ কেউ বিসিএ করে এমসিএ তে যেতে পারে, আবার কেউ বিভিন্ন ফিল্ডে বিএসসি করে সেও কিন্তু এমসিএ তে আসতে পারে। সুতরাং এমসিএ এর জন্য এন্ট্রান্স দিয়ে সে এমসিএ তে আসতে পারে। অর্থাৎ কম্পিউটার যদি কারোর প্যাশন হয়, এরকম প্রচুর দেখা গেছে তোমাদের মধ্যে প্রচুর কেউ আছে যারা কম্পিউটার, তার ধ্যান জ্ঞান কম্পিউটার নিয়ে সে বড় হতে চায়। তবে সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে অবশ্যই বিসিএ বা এমসিএ। কারণ কম্পিউটার ফিল্ডে যদি আমি বড় হতে চাই তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি অবশ্যই জরুরি। তাহলে সেক্ষেত্রে কারো যদি বিসিএ থাকে বা বিসিএ করার প্ল্যান থাকে, সে কিন্তু অবশ্যই প্ল্যান করে নিও যে আমি কিন্তু মাস্টার্স করব, অর্থাৎ এমসিএও করব। কারণ এরপরে যে কেরিয়ার অপশানগুলো রয়েছে, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার সিস্টেম অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্পেসিফিক ফিল্ড। অর্থাৎ আমি বিসিএ করলাম বা এমসিএ করলাম, করার পরেও কিন্তু বিভিন্ন স্পেশালিস্ট কোর্স আছে। সাপোজ আমার নেটওয়ার্কিং রিলেটেড কাজকর্ম ভালো লাগে, তাহলে আমি কি করব, বিসিএ এর পরে বা এমসিএ এর পরে আমি নেটওয়ার্কিং রিলেটেড আরও অ্যাডভান্সড যে সমস্ত কোর্স আছে, মাইক্রোসফট সার্টিফাইড বা বিভিন্ন কোম্পানি সার্টিফাইড যে সমস্ত কোর্স রয়েছে, ছোট ছোট কোর্স, সেগুলোকেও আমাদের বেছে নিতে হবে। কারণ কম্পিউটার এমন একটা দিক বা কম্পিউটার যে অ্যাপ্লিকেশন এমন একটা দিক যেটা প্রতি মুহূর্তে কিন্তু আপগ্রেড হচ্ছে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি একটা বিসিএ করে নিলাম, এমসিএ করে আমি চাকরিতে ঢুকে গেলাম, তাহলে আমার বাকি জীবন কেটে যাবে, একদম তা হবে না। কারণ আমরা যদি খুব ভেবে দেখি যে আজ থেকে 5 বছর আগে কম্পিউটার যেরকম ছিল, আজকের দিনে কিন্তু আমরা অনেক 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 এগিয়ে গেছি। অর্থাৎ সেখানে যদি আমরা নিজেকে ডেভেলপ না করতে পারি, অর্থাৎ আমরা একটা ডিগ্রি তো দরকারি, সেটা তো আমার আছে, কিন্তু তারপরে যে স্পেশালাইজড যে দিকগুলো আসছে, অর্থাৎ প্রতি মুহূর্তে ডেভেলপমেন্ট হওয়ার পরে, প্রতি মুহূর্তে কম্পিউটার রিলেটেড কাজকর্মতে ডেভেলপমেন্ট হওয়ার ফলে আমি যদি শুধু এইটুকু করেই বসে থাকি তাহলে কিন্তু আমি কিন্তু অচল পয়সা, অর্থাৎ আমাকে কেউ কিনবে না বা আমাকে কেউ চাকরি অফার করবে না। তার কারণ আমি নতুন সিস্টেম, আপগ্রেডেড সিস্টেমের সঙ্গে কিন্তু আমি পরিচিত নয়। সেই জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস।
অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু এখানে তোমাকে শিখে যেতে হবে, প্রতি মুহূর্তে নতুন নতুন কোর্স করতে হবে, প্রতি মুহূর্তে আপডেটেড থাকতে হবে সিস্টেম সম্বন্ধে। তার কারণ আমরা কম্পিউটার কোথায় শুরু করেছিলাম, আজকের কোথায় পৌঁছে গেছি। তাহলে যদি এই রেটে কম্পিউটারের গ্রোথ হতে থাকে, তাহলে ভেবে দেখো আজ থেকে 30 বছর পরে আমরা কোন জায়গায় পৌঁছে যাব। ঠিক আছে, অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের এসেই গেছে। ঠিক আছে, এআই নিয়ে আমরা কাজকর্ম করছি, এআই বিভিন্ন জায়গায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাজকর্ম হচ্ছে। সুতরাং কম্পিউটার নিয়ে কেবলমাত্র আমি ডিগ্রি করে বসে রইলাম, আমার জন্য চাকরি চলে আসবে বা ওই চাকরি করে আমি অনেক বড় হয়ে যেতে পারবো, সেটা কিন্তু ঠিক নয়। সুতরাং যারা কম্পিউটারকে ভালোবাসো, যারা কম্পিউটার রিলেটেড জব করতে চাও, তারা কিন্তু এটুকু মাথায় ঢুকিয়ে নিও যে কম্পিউটার রিলেটেড যে কোর্সগুলো আছে, ট্র্যাডিশনাল কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো করার পরে তাকে কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে হবে। এটা কিন্তু খুব জরুরি। নেক্সট আমরা যেটা আসবো ডিফেন্স রিলেটেড। এটা নিয়ে আমরা যেটা বললাম যে আমাদের ডিফেন্স নিয়ে একটু কম ধ্যান ধারণা রয়েছে, কিন্তু আমরা এটুকু খোঁজ খবর নিলে জানতেই পারবো যে আফটার এইচএস ইন সায়েন্সে এইচএস নেওয়ার পরে ডিফেন্স রিলেটেড, পার্টিকুলারলি এনডিএ ডিফেন্স রিলেটেড এরকম প্রচুর কোর্স কিন্তু রয়েছে। অর্থাৎ আফটার এইচএসই আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে ডিফেন্স রিলেটেড, এগুলো তোমরা একটু, আমরা আজকে তো একটা ব্রিফ স্ট্রাকচার করছি, ব্রিফ স্টাডি করছি, অর্থাৎ প্রত্যেকটা নিয়ে একটা ছোট ছোট আইডিয়া দিচ্ছি, এবং ভবিষ্যৎকালে আমরা প্রত্যেকটা নিয়ে আরও ডিটেলস কিন্তু ডিসকাশন করব। সুতরাং ডিফেন্স রিলেটেড কোর্স আফটার এইচএস ইন সায়েন্সে এইচএস নিয়ে ডিফেন্স রিলেটেড বিভিন্ন লাইনে কিন্তু আমরা চলে যেতে পারি। কিন্তু সেখানে সাপোজ ডিফেন্সে যে ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোতে কাজকর্ম করবে, তারা কি হবে, ডিফেন্সের এইচএসএস সায়েন্স নেওয়ার পরে তারা ডিফেন্স রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলোকে বেছে নিতে হবে। তার মানে এই নয় যে তাকে যুদ্ধ করতে যেতে হচ্ছে, কারণ এটা আমাদের বাঙালিদের মধ্যে একটু কমফোর্ট জোন আমরা খুঁজে নিতে চাই, যে ঠিক আছে বাড়ির কাছাকাছি থাকবো, হ্যাঁ বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে দুপুরবেলা মাছ ভাত খেয়ে অফিস যাব, ঠিক আছে, অফিস গিয়ে করলাম, আবার বাড়িতে ফিরে এলাম, পাড়ায় একটু আড্ডা মারলাম, মেরে আবার পরের দিনের জন্য রেডি হলাম। এরকম একটা মধ্যবিত্তীয় মানসিকতা আমাদের মধ্যে যদি কাজ করে থাকে, তাহলে বলবো সেটা কিন্তু কাটিয়ে ফেলার সময় এসে গেছে। কারণ আমরা জানি যে সায়েন্স যেটা নিয়ে আমরা পড়েছি সেটাকে নিয়ে আমাদের এগোতে হবে, এবং কারোর যদি ডিফেন্স নিয়ে প্যাশন থাকে, অর্থাৎ ডিফেন্স রিলেটেড বিভিন্ন কোর্সে, ইন্ডিয়ান নেভি হতে পারে, ইন্ডিয়ান এয়ারফোর্স হতে পারে, ইন্ডিয়ান আর্মি হতে পারে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মির যে সমস্ত টেকনিক্যাল পোস্টগুলো রয়েছে, সেই টেকনিক্যাল পোস্টগুলোর জন্য আমরা কিন্তু আফটার এইচএস ইন সায়েন্স আমরা সেই কোর্সগুলোর জন্য প্রস্তুতি নিয়ে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে, এন্ট্রান্স পরীক্ষায় কোয়ালিফাই করে আমরা কিন্তু পড়াশোনা করতে পারি, এবং সেই সঙ্গে আমরা জবও করতে পারবো ডিফেন্সে বা আর্মিতে বা নেভিতে বা এয়ারফোর্সে। সুতরাং এটা খুব ভালো দিক, এবং আগামী দিনে আমাদের সেই যে লড়াই মিন্স যে সায়েন্স পড়ে যেটা ট্র্যাডিশনাল ওয়েতে যে আমরা এগোচ্ছিলাম, তার চেয়ে কিন্তু এটা থোড়া একটু আলাদা, কারণ এখানে সাধারণত সবাই কনসেন্ট্রেট করতে চায় না, হ্যাঁ বাড়িরও একটা ভীতি কাজ করে, সেই জন্য এখানেও কিন্তু একটা বড় অপশান রয়েছে। সুতরাং কেউ যদি থোড়া হাটকে সরে গিয়ে যদি আমরা ডিফেন্স রিলেটেড বিভিন্ন কোর্সগুলোতে পার্টিসিপেট করতে পারি, এবং সেই কোর্সগুলোতে সফল হয়ে আমরা ইন্ডিয়ান আর্মির একটা গুরুত্বপূর্ণ, এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভির একটা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করতে পারি, দ্যাট উইল বি ভেরি প্রেস্টিজিয়াস জব ফর আস। সুতরাং তোমাদের কাছে সাজেশন, তোমরা একটু সার্চ করে নাও, বা আমরা যখন পরে ডিসকাস করবো আরো ডিটেলস, সেখানেও আমরা দেখবো যে ডিফেন্স রিলেটেড কি কি ধরনের জব রয়েছে, ডিফেন্স রিলেটেড কি কি ধরনের কোর্স রয়েছে। সুতরাং এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসছি এগ্রিকালচারের জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট রয়েছে, যেখান দিয়ে আমরা আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সুতরাং আইসিএআর এই কোর্সগুলো কন্ডাক্ট করে, বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড কোর্স। যে কথা আমরা বলছিলাম যে এগ্রিকালচার রিলেটেড কোর্স কিন্তু
আজকের দিনে খুবই প্রাসঙ্গিক হতে চলেছে। সবচেয়ে বড় কথা, আজকের দিনে হয়তো আমরা এই ব্যাপারে খুব একটা ওয়াকিবহল নয়, কিন্তু আগামী দিনে আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে এই ব্যাপারে কিন্তু টেকনিক্যাল স্টাফসের দরকার পড়বে। অর্থাৎ যারা এগ্রিকালচার সায়েন্সটাকে বোঝে, যারা এগ্রিকালচার সায়েন্সটাকে নিয়ে এগোতে চায়, তাদের কিন্তু দরকার পড়বে আগামী দিনে। সুতরাং সেই জন্য এই ডেভেলপিং স্টেজে, অর্থাৎ এগ্রিকালচারাল সায়েন্স যে বাড়ছে, আস্তে আস্তে উপর দিকে উঠছে, সেই সময় যদি আমরা এই কোর্সটাকে বেছে নিতে পারি, তাহলে আগামী দিনে এবং বেছে নেওয়ার পরে সেটার বিষয়ে আমরা হায়ার স্টাডি যদি আমরা করে রাখতে পারি, তাহলে আগামী দিনে যখন ডিমান্ড আসবে, যখন ডিমান্ড চালু হবে, তখন কিন্তু অলরেডি আমি মার্কেটে রেডি থাকবো। তখন কিন্তু ঝাঁপিয়ে পড়লে হবে না। অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ফিল্ড যখন বাড়ছে, যে যত নিচের লেভেলে তাকে ধরতে পারবে, সে কিন্তু তত দ্রুত ওপরে উঠতে পারবে। সাপোজ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির বৃদ্ধি হচ্ছে, আমি যদি 10 বছর পরে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে যাই, তাহলে দেখবো আমার প্রচুর কম্পিটিটার তৈরি হয়ে গেছে, প্রচুর প্রতিযোগী আমার হয়ে গেছে। কিন্তু সেই এগ্রিকালচারাল সায়েন্স যেটা বাড়ছে, তার যদি আমরা গোড়াতে ধরতে পারি, অর্থাৎ বাড়ার মুখে যদি আমরা তাকে ধরতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে সেটা কিন্তু একটা দারুণ রেজাল্ট দেবে। সুতরাং আমরা এগ্রিকালচারকে যেমন বলতাম, ও চাষা লোক, চাষ করে, বা অনেকে একটু সংকোচ করে, তোমার বাবা কি করে, ওই কিছু নয়, এই করে, এইটুকু আমরা বলতে দ্বিধাবোধ করতাম যে আমার বাবা চাষ করে, ঠিক আছে। বাট আগামী দিনে তোমাদের ছেলেমেয়েরা বলবে যে আমার বাবা চাষ করে, বিকজ হি নোজ সায়েন্স, সে বিজ্ঞান ভিত্তিক চাষ করে। সুতরাং আগের কনসেপ্ট আর এখনকার কনসেপ্টের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। আগামী দিনে এরকম আসবে, আস্তে আস্তে জায়গার সংকোচন হচ্ছে, জায়গার পরিমাণ আস্তে আস্তে কমছে। সুতরাং মানুষের সংখ্যা বাড়ছে, লোকের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জায়গা কমছে। অদ্ভুত সমস্যা। জনসংখ্যা বাড়ছে, খাদ্য বেশি দরকার, জায়গা কমছে, খাদ্য কম প্রোডাকশন হচ্ছে, তাই না? এরকম সিচুয়েশন যদি আসে, তাহলে কি হবে? সেই জন্যই কিন্তু সায়েন্সের জরুরি, বা সায়েন্স এসে গেছে। এগ্রিকালচারাল সায়েন্স এই জন্যই এতটা ডেভেলপড হচ্ছে যে জায়গার পরিমাণ কমছে, চাষযোগ্য জমির পরিমাণ কমছে, তার সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা বাড়ছে। আগামী দিনে এরকম সিচুয়েশন আসবে যে আমাদের বাড়ির ছাদেই আমাদের চাষ করতে হবে। এবং অলরেডি রুফটপ ফার্মিং অলরেডি চালু হয়ে গেছে বিভিন্ন উন্নত দেশগুলোতে। তারা ছোট ছোট বাড়ির ওপরেই কি করছে, তারা বিজ্ঞান ভিত্তিক চাষ করছে। একটা ছোট্ট জায়গার মধ্যেই একটা হিউজ পরিমাণ, বা যতটা দরকার ততটা পরিমাণ সে ফসল ফলাতে পারছে, খাদ্য উৎপাদন করতে পারছে। সুতরাং সেটা কিন্তু একমাত্রই সম্ভব এই বিজ্ঞানের হাত ধরে। অর্থাৎ এই বিজ্ঞান ভিত্তিক চাষ, বিজ্ঞানের সাহায্যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে আমরা যদি সেই জায়গায় পৌঁছতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দারুণ। সুতরাং আজকের আমরা যেগুলো নিয়ে ডিসকাস করছি, ট্র্যাডিশনাল আছে, ট্র্যাডিশনাল মানে যেগুলো প্রচলিত, তার সঙ্গে সঙ্গে যেগুলো অপ্রচলিত, অর্থাৎ আজকের দিনে যেগুলো খুব একটা নাম শোনেনি বা খুব একটা লোকে ইন্টারেস্ট দেখায় না, কিন্তু আগামী দিনে যেটা বাড়বে, সেই সব ব্যাপারেও আলোচনা করছি। তার মধ্যে কিন্তু অবশ্যই আসছে এগ্রিকালচার। আগামী দিনে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি ভারতবর্ষের বুকে বা পৃথিবীর বুকে একটা বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে। অবশ্যই এগ্রিকালচার একটা বড় ইন্ডাস্ট্রি, কিন্তু এই বিজ্ঞান ভিত্তিক এর যে উন্নতি, বিজ্ঞানের ওপর ভর করে যে উন্নতি, সেই উন্নতি কিন্তু আগামী দিনে সম্ভব, যদি আমাদের মতো এই এগ্রিকালচার ভালো লাগে, এগ্রিকালচারের উপরে আমার প্যাশন রয়েছে, তাহলে তার সঙ্গে একটা সায়েন্সের একটা যদি মিশ্রণ আমরা মিক্সিং করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটা খুব কমফোর্টেবল জায়গায় পৌঁছতে পারবো। নেক্সট আসছে আমাদের যেটা, যে ফিল্ম আর্ট, ড্রামা, মিউজিক, এই ব্যাপারে যেগুলোর প্যাশন বাচ্চা থেকেই আমাদের, এগুলোর বিভিন্ন বিভিন্ন জনের, বিভিন্ন লোকের এরকম কারোর ফিল্মের ভালোবাসে, কারোর ড্রামা ভালোবাসে, কারোর আর্ট ভালো লাগে, ঠিক আছে। এইগুলো একটা প্যাশন থেকেই থাকে। কিন্তু আমার মতে, যে আমার শুধু আঁকতে ভালো লাগে বলেই আমরা আঁকলাম, সেটা তো ঠিক আছে, আঁকতে ভালো লাগবে, আঁকবে, নিজের ভালো লাগাও তো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু পড়াশোনা করি এই ব্যাপারে, তাহলে কিন্তু আগামী দিনে এটাও তো একটা ইন্ডাস্ট্রি। আর্ট বলি, ফিল্ম বলি, ফিল্ম তো ওয়ান অফ দি বিগেস্ট ইন্ডাস্ট্রি। সুতরাং সেখানে কিন্তু সায়েন্স জানা, বিজ্ঞান জানা, বিভিন্ন টেকনিক্যাল যে
স্লটগুলো রয়েছে, বিভিন্ন টেকনিক্যাল যে দিকগুলো রয়েছে, সেখানে কিন্তু বিজ্ঞান জানা, সায়েন্স জানা, ঠিকঠাক ডিগ্রি নেওয়া ছেলের কিন্তু দরকার, ছেলে বা মেয়ে, সেটা কিন্তু দরকার। এবং তার জন্য কিন্তু আমাদের আগামী দিনে তৈরি হতে হবে, যে শুধু আমার নাটক ভালো লাগে বলে আমি নাটক করলাম, ঠিক আছে, সেটা যেমন ঠিক, ভালো লাগার জিনিস যেমন করলাম, অবশ্যই করব সেটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা এডুকেশনটা জুড়ে দিতে পারি, তার সঙ্গে সঙ্গে যদি আমরা বিজ্ঞান বা শিক্ষাকে যদি একটু, বিজ্ঞান শিক্ষাকে যদি তার সঙ্গে একটু জুড়ে দিতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু এইটার ব্যাপারে আমরা আরো এগোতে পারবো। সুতরাং ফিল্ম বলি, আর্ট বলি, ড্রামা বলি, যে এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডে আমার সাজেশন থাকবে, এখানে যার যেটাতে প্যাশন আছে, কারোর আঁকতে ভালো লাগে, সে, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, কারোর আঁকতে ভালো লাগে, তাহলে সে কি করলো, আঁকার সঙ্গে সঙ্গে অ্যানিমেশনের বিভিন্ন আপগ্রেডেড কোর্স করলো, অ্যানিমেশন রিলেটেড বিভিন্ন কোর্স করলো, যেহেতু সে আঁকতে ভালো লাগে, আঁকতে ভালো পারে, তাহলে অ্যানিমেশন রিলেটেড কোর্স করে সে কি হবে, আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারবে। সুতরাং বারবার করে বলছি যে এই যে পেশাগুলো আছে বা এই যে দিকগুলো আছে, এই দিকগুলো যেটা ট্র্যাডিশনাল যেটা আমরা করি, তার সঙ্গে সঙ্গে যদি আমাদের এডুকেশনকে, শিক্ষাকে তার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, আমাদের নলেজকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমি একজনের থেকে আরেকটু এগিয়ে যাব। সাপোজ আমি আঁকতে ভালো পারি, আমার যে প্রতিযোগী সেও ভালো আঁকতে পারে, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কি, দুজনের মধ্যে লড়াই হবে। কিন্তু ও আঁকতে পারে, আমি আঁকতে পারি, তার সঙ্গে আমার একটা ট্র্যাডিশনাল ডিগ্রি রয়েছে, তাহলে অবশ্যই আমি তার চেয়ে কিন্তু এগিয়ে যাব, তাই না? সুতরাং আমাদের লক্ষ্য হবে সেটাই, যে আমার যেটা ভালো লাগার প্রফেশন, ভালো লাগা যেটাতে আমার প্যাশন রয়েছে, তার সঙ্গে সঙ্গেই আমরা কি করব, তার সঙ্গে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কোর্সগুলোকে আমরা অ্যাড করে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা তাই করে নিতে পারি, তাহলে অবশ্যই আগামী দিনে আমরা অন্যদের চেয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবো। সুতরাং আজকে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, আশা করি তোমাদের একটা ওভারভিউ তৈরি হলো যে আফটার এইচএস ইন সায়েন্স আমরা কোন কোন দিকে যেতে পারি। সুতরাং এই প্রত্যেকটা দিক কিন্তু তোমরা ঠান্ডা মাথায় ভেবে দেখবে, নিজেদের অ্যানালিসিস করবে যে আমার কোনটা ভালো লাগার, এবং আগামী দিনে সেই ভালো লাগাকে নিয়ে আমি কতদিন থাকতে পারবো, কতটা দূর এগোতে পারবো, এত কিছু ভেবেই কিন্তু আমাদের কোর্স সিলেক্ট করতে হবে। তা যদি আমরা করতে পারি, অর্থাৎ ঠিকঠাক কোর্স যদি আমরা আফটার এইচএস বেছে নিতে পারি, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা বাকি যতগুলো আমরা ডিসকাশন করলাম, যেগুলোই হোক, সেটা যদি আমাদের খুব পছন্দের মতো হয়, তাহলে কিন্তু আগামী দিনে আমরা অনেকটাই বড় হতে পারবো, এবং তার উপরে ভরসা করে আমরা কিন্তু অনেক উঁচুতে পৌঁছতে পারবো, যেটা আলটিমেটলি আমাদের সবার লক্ষ্য। সুতরাং আজকের আমাদের এই ভিডিও থেকে আমরা প্রত্যেকটা কোর্সের একটা ওভারভিউ তৈরি করলাম, এবং আগামী দিনে তোমরা এই চ্যানেল ফলো করো। আগামী দিনে আমরা প্রত্যেকটার ব্যাপারে, অর্থাৎ যতগুলো আমরা ফিল্ড বললাম, প্রত্যেকটা ফিল্ডে আরও ডিটেলড ডিসকাশন নিয়ে